হ্যালো এসএসসি ২৭ ব্যাচ, ২৮ ব্যাচ তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের জেনারেল ম্যাথের নতুন একটা চ্যাপ্টার করব, চ্যাপ্টার ১৩ সসীম ধারা। তো সসীম কথাটা যদি আমরা জানতে চাই, সসীম কথাটা মানে কি? সসীম কথার অর্থটা হচ্ছে যার সীমা আছে, যাকে গুণে শেষ করা যাবে সেটাই হচ্ছে সসীম, মানে একটা শেষ সীমানা আছে। তো সসীম ধারা সম্পর্কে আমাদের ধারণা নেওয়ার পূর্বে আমরা সসীম অনুক্রম সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। অনুক্রম জিনিসটা কি? অনুক্রম অনুক্রম জিনিসটা হচ্ছে তুমি প্রত্যেকদিন ডেইলি কি করো, তোমার বুক শেলফ বা ১ সপ্তাহ ১৫ দিন অন্তর অন্তর তোমার বুক শেলফ, তোমার পড়ার টেবিল গুছিয়ে রাখো। কিভাবে গুছাও? চিন্তা করো, তুমি তোমার পড়ার টেবিলে বুক শেলফে প্রথমে কি করবা? তুমি একটু সবার থেকে বড় বইটা নিবা এবং বড় বইটাকে সবার নিচে রাখবা। তারপরে তার থেকে একটু ছোট বইটাকে তার উপরে রাখবা। তারপরে কি করবা? তার থেকে আরেকটু ছোট বই তার উপরে রাখবা। তার থেকে আরেকটু ছোট বই তার উপরে রাখবা। এভাবেই তো সবাই করে, তাই না? বড় থেকে ছোট, বড় থেকে থেকে ছোট। তোমার মা রান্নাঘরে কি করেন? তোমার মা রান্নাঘরে মনে করো থালা বাসনগুলো কিভাবে গুছিয়ে রাখেন? বড় থালাকে সবার নিচে দিবেন। তারপরে তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট এভাবে করে সুন্দর করে সাজিয়ে রাখেন। এটা হচ্ছে একটা ক্রম। প্রত্যেকটা জিনিসের একটা সিকোয়েন্স বা প্রত্যেকটা জিনিসের একটা ক্রমও থাকে। তো আমি যদি তোমাকে একটা সেট দেই, চিন্তা করো। মনে করো যে 1, 5, 3, 2, 4 এই সংখ্যাগুলো আমি তোমাকে দিলাম। দিয়ে বললাম যে, এই যে সংখ্যাগুলো এইগুলা কিভাবে সাজানো আছে তুমি বলতে পারবা? না, কারণ কি সংখ্যাগুলা অবশ্যই এলোমেলো আছে। তো সংখ্যাগুলোকে যদি আমি সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে দেখো 1, তারপরে আসবে 2, 3, 4, তারপরে আসবে 5। তাহলে চিন্তা করো, এখন যদি আমি তোমাকে বলি যে উপরের সংখ্যা এবং নিচের সংখ্যার মধ্যে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে উপরের সংখ্যাটা এলোমেলো ছিল, আমার বুঝতে অসুবিধা হচ্ছিল। নিচের সংখ্যাটা কি? গুছানো। যেই রকম তুমি তোমার বইগুলা যদি টেবিলে গুছিয়ে রাখো, বড় থেকে ছোট সুন্দর করে সাজিয়ে রাখো, তাহলে কি করতে পারবা? তোমার বইগুলা খুঁজে বের করতে তোমার সুবিধা হবে। তো এইভাবে সংখ্যাগুলা যদি সুন্দর করে তুমি মানের ঊর্ধ্বক্রম বা যেভাবে তুমি সাজাও, সাজিয়ে যদি রাখো তাহলে কি বুঝতে সুবিধা হয় যে এটা কি মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সংখ্যাগুলো দেয়া আছে, ছোট থেকে বড় সংখ্যা দেয়া আছে। তো অনুক্রম বিষয়টা হচ্ছে কি, একটা সংখ্যা মনে করো 2, 2 তার পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যার সাথে কিভাবে যুক্ত আছে সেটা বের করা। এই যে যুক্ত থাকার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে অনুক্রম। কোনো সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যার সাথে কিভাবে সজ্জিত আছে, তো এটাই হচ্ছে অনুক্রম। তুমি যদি তোমার বইয়ের ডেফিনেশনটা দেখতে চাও তাহলে কি বলছে তোমার বইয়ের ডেফিনেশনে? কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্ববর্তী পদ এবং পরের পদের সাথে কিভাবে সম্পৃক্ত আছে তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলে। আমরা যে আগে লিখছিলাম যে 1, 2, 3, 4, 5, চিন্তা করো 2 এর সাথে যদি চিন্তা করি তাহলে 2 এর সাথে কি করছি? ফার্স্টে 2 এর সাথে 1 বিয়োগ করলে কি পাবো? 1 পাবো। 2 এর পরবর্তী সংখ্যা 2 এর সাথে যদি আমি কি করি? 1 যোগ করি তাহলে কি পাবো? 3 পাবো। এখন 2 তার পূর্ববর্তী সংখ্যার সাথে 1 মাইনাস আছে। মাইনাস করলে 1 পাবো। আর 2 তার পরবর্তী সংখ্যার সাথে কি আছে? 1 যোগ আছে। মানে এখানে যদি 1 প্লাস করি আর এখানে যদি 1 মাইনাস করি তাহলে আমি পেয়ে যাবো তার পূর্ববর্তী সংখ্যা এবং তার পরবর্তী সংখ্যা। চিন্তা করো তুমি এখানে 6 আছে, এই 5 নিলাম। 5 তার পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যার সাথে কিভাবে সজ্জিত আছে? চিন্তা করো 5 এর সাথে যদি 1 মাইনাস দিই তাহলে কি পাবো? 4 পাবো। 5 এর সাথে যদি আমি 1 প্লাস দিই তাহলে কি পাবো? 6 পাবো। তার মানে কি বলতে পারি? এই যে একটা সেট, এই সেটের মধ্যে কি আছে? যেকোনো সংখ্যার পূর্ববর্তী সংখ্যার সাথে 1 মাইনাস দিলে তার পূর্ববর্তী সংখ্যা পাবো। আর যে ওই সংখ্যার সাথে 1 যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাবো। তাহলে বলতে পারি যে এই যে বইয়ের ডেফিনিশনটা সুন্দরভাবে বলছে, তাহলে কি? যে এই যে কিভাবে সজ্জিত আছে এই সেটটা, সেই সজ্জাটাকে বের করার জন্যই আমরা কি করি? অনুক্রম ইউজ করি। দেখো যে কোনো রাশিগুলোর সেটকে অনুক্রম বলে। তাহলে এই রাশিকে কি বলবে? এই সেটকে কি বলবে? একটা অনুক্রম। তাহলে আমরা বুঝতে পারলাম অনুক্রম দিয়ে আমরা কি জানতে পারি? যে একটা সেট কিভাবে সজ্জিত আছে, কিভাবে রাশিগুলো সাজানো আছে সেটা আমাদের কে বলবে? অনুক্রম বলে দিবে। তাহলে এখন আমরা যদি ধারা দেখি, চিন্তা করো ফার্স্টে অনুক্রমটা কি ছিল? 1, 2, 3, 4, 5 এরকম ছিল না? তো অনুক্রমের কি করছিলাম? ২ টা অনুক্রম লিখার জন্য আমরা মনে করো তার মধ্যবর্তী জায়গায় কমা চিহ্ন দিয়ে বলছিলাম যে এটা একটা অনুক্রম। কিন্তু এখন বলছে যে অনুক্রমের পদগুলোর মধ্যবর্তী জায়গায় যদি আমরা প্লাস চিহ্ন যুক্ত করে জুড়ে দেওয়াটাই হচ্ছে একটা ধারা। দেখো খুব সুন্দরভাবে বলছে তোমার বইয়ে যে কোনো অনুক্রমের পদগুলোর পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়।
আচ্ছা, তাহলে ধারা বুঝতে পারলাম আমরা। যদি ধারা বুঝে থাকি তাহলে দেখো, আহ, ধারা কয় ধরনের? ধারা হচ্ছে ধারা হচ্ছে দুই ধরনের। ধারা কয় ধরনের? ধারা দুই ধরনের। প্রথমটা হচ্ছে ধারা দুই ধরনের। দুই ধরনের। প্রথমটা হচ্ছে কি? সমান্তর ধারা। সমান্তর ধারা। আর দ্বিতীয়টা হচ্ছে কি? গুণোত্তর ধারা। আচ্ছা, আমরা যদি একটু পড়ি তাহলে কি আসবে? দেখো, আমরা যদি এখানে সমান্তর ধারা নিয়ে আলোচনা করি, সমান্তর ধারা। তো সমান্তর ধারাটা কি? দেখো, একটা ধারা দেয়া আছে আমার কাছে, মনে করো এটা 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 আছে। এখন দেখো, এই সংখ্যাটা কি তার পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যার সাথে কিভাবে যুক্ত আছে সেটাই তো অনুক্রম বলছিলাম। দেখো, এখানে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, 3টা হচ্ছে দ্বিতীয় পদ, 5টা তৃতীয় পদ, চতুর্থ পদ, এইভাবে করে করে বাড়তেছে। তো প্রথম পদ, একটা ধারার প্রথম পদকে আমরা কি লিখতে পারি? প্রথম পদ ইকুয়াল এ। প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করে? এ। এ ইকুয়াল 1। এখন দেখো, এই সমান্তর ধারা আমরা কিভাবে চিনব? চেনার জন্য প্রত্যেক এই ধারার দুটি পদের পার্থক্য সবসময় সমান হবে। যে কোনো দুটি পদের পার্থক্য সবসময় সমান হবে। তাহলে চিন্তা করো, 1 এবং 3 এর মধ্যে পার্থক্য কত? 3 মাইনাস 1, 2। 3 এবং 5 এর মধ্যে পার্থক্য কত? 5 মাইনাস 3, 2। 7 এবং 5 এর মধ্যে পার্থক্য কি? 2। তাহলে প্রত্যেকটা জায়গায় পার্থক্যটা কি? 2। এখন এই পার্থক্যটাকে কি বলবে? পার্থক্যটাকে বলবে এই সাধারণ অন্তর। কি বলবে? সাধারণ অন্তর। সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা। ডি ইকুয়াল তাহলে 2। ঠিক আছে? তাহলে আমরা সমান্তর ধারার কি পড়লাম? যে প্রথম পদ এবং সাধারণ অন্তর, যেটা হচ্ছে প্রত্যেক যে কোনো দুইটা সংখ্যার পার্থক্যটাই হচ্ছে কি? আমার সাধারণ অন্তর। এবার যদি আমি গুণোত্তর ধারা নিয়ে পড়াশোনা করি, গুণোত্তর ধারায় কি বলছে দেখো। 2 নম্বর হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা, একটা ধারা লিখলাম আমরা, 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস তাহলে ফার্স্টে এখানেও আসবে যে প্রথমে প্রথম পদ। প্রথম পদ। প্রথম পদ এ ইকুয়াল কত আছে? 2। এগুলো হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তারপর যাবে এইভাবে করে অগ্রসর হবে। তো আগে ছিল কি? সাধারণ অন্তর। এখন দেখো, যে কোনো দুইটা পদের গুণোত্তর দ্বারা যে কোনো দুইটা পদের অনুপাত সমান হবে। তাহলে চিন্তা করো, 4 ডিভাইডেড বাই 2, অনুপাত মানে তো ভাগ, তাহলে কত আসবে? 2। 8 এবং 4 এর মধ্যে যদি চিন্তা করি, 8 ডিভাইডেড বাই 4, তাহলে কত আসবে? 2। 16 এবং 8 এর মধ্যে যদি চিন্তা করি তাহলে কত আসবে? 16, 8 এর মধ্যে তফাৎ যদি এই অনুপাত বের করি তাহলে কত আসবে? 2। তাহলে সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করে। সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করে? আর ইকুয়াল 2। তাহলে আমরা গুণোত্তর ধারা কাকে বলে এবং সমান্তর ধারা কাকে বলে বুঝতে পারলাম। এই যে এটা হচ্ছে সমান্তর ধারা, এটা হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার কি হবে? পার্থক্য সমান হবে। এখানে লিখে দিচ্ছি, পার্থক্য, পার্থক্য সমান। আর এখানে কি হবে? অনুপাত সমান। অনুপাত সমান। ঠিক আছে, ক্লিয়ার? সমান্তর ধারা গুণোত্তর ধারা সম্পর্কে বুঝতে পারলাম। আসো, এখন আমরা এই চ্যাপ্টারে আমরা 13.1 করব। তোমাদের অধ্যায় 13 অনুশীলনী 13.1 করব। তো 13.1-এ আমাদের যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব এবং সমান্তর ধারা 13.1-এ তোমাদের সমান্তর ধারা নিয়ে আলোচনা করছে। সমান্তর ধারা। তো আমরা আজকে অনুশীলনীর ম্যাথগুলা করার ট্রাই করব। সমান্তর ধারা কি? কোনো ধারার যে কোনো পাশাপাশি দুটি পদের পার্থক্য সবসময় সমান হবে, ফলে সেই ধারাকে সমান্তর ধারা বলবে। এটা তোমাদের এই এসকিউর জন্য গুরুত্বপূর্ণ, তোমরা পড়ে রাখতে পারো। আচ্ছা, চিন্তা করো, সমান্তর ধারায় আমরা দুইটা সূত্রই ব্যবহার পাবো। এই দুইটা সূত্র ভালো করে জানতে পারলে আমরা সমান্তর ধারা ভালো করে পারবো আশা করি। তো দুইটা সূত্র, প্রথমটা হচ্ছে কি? এন সংখ্যক পদের, এন সংখ্যক, এনতম পদ, এনতম পদ, এনতম পদের মান হচ্ছে কি? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এ তো জানি কি? এ হচ্ছে কি? এ হচ্ছে প্রথম পদ, আর ডি হচ্ছে সাধারণ অন্তর। 2 নম্বরটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি।
সমষ্টি Sn, Sn ইকুয়াল n/2 2a প্লাস n-1 ইন্টু d। এই দুইটা সূত্র আমাদের এই চ্যাপ্টারে লাগবে। এই দুইটা সূত্র তোমরা তোমাদের খাতায় সুন্দর করে তুলে নিবা। এখন আমরা যে ম্যাথগুলা করব এই দুইটা সূত্রের উপরে বেস করে আমরা ম্যাথগুলো করব। দেখো, তো আমাদের ফার্স্টের ম্যাথটা হচ্ছে 5 নম্বর ম্যাথ, তোমাদের অনুশীলনী 13.1-এর 5 নম্বর ম্যাথ। দেখো, একটা ধারা দেয়া আছে আমার কাছে। কি দেয়া আছে? ধারা। ধারাটির কি বলছে? সাধারণ অন্তর সাধারণ অন্তর মানে কি d, আর 12তম পদ মানে কি n-তম পদ নির্ণয় করার কথা বলছে। n-তম পদ নির্ণয় করো। n-তম পদ সমান সমান what? আচ্ছা, এখন যদি আমরা আনসারে আসি তাহলে কি আসবে? প্রথমে লিখতে হবে যে দেওয়া আছে একটি 2 ধারাটি 2 - 5 - 12 - 19 ডট একটি সমান্তর ধারা। তাহলে ধারার কি হবে? ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a ইকুয়াল কি? দেয়া আছে 2, সাধারণ অন্তর, অনুপাত হবে না তো, অন্তর অনুপাত হবে তোমার গুণোত্তর ধারায়। সাধারণ অন্তর d ইকুয়াল কি আছে? দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ -5, তারপরে কি মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে কত আসবে? -7। তাহলে আমরা সাধারণ অন্তর বের করে ফেললাম। সাধারণ অন্তর হচ্ছে এইটা। তারপরে কি বলছে? 12তম পদ। তাহলে আমরা জানি n-তম পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু d। তাহলে কি 12তম পদ জানতে চাইছে না? 12তম পদ ইকুয়াল কি হবে? এর মান কত আছে? এর মান আছে 2, 2 প্লাস n এর মান 12 -1, d এর মান কত? d এর মান হচ্ছে -7। তাহলে কত আসবে? 2 প্লাস 11 ইন্টু -7, তাহলে কি আসবে? 2 -77, কত আসবে? -75। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারলাম? আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা আমাদের নেক্সট ম্যাথ দেখি কি। নেক্সট ম্যাথ বলছে একটা ধারা দিছে। ধারাটির কোন পদ? কোন মানে কি? n পদ। কোন মানে কি? n এর মান দেয়া নেই, n এর মানটা আমাদের বের করতে হবে। কোন পদ? 392, মানে n এর পদ সংখ্যা দিয়ে দিছে এত, তাহলে কোন পদ? n এর মান দেয়া নেই যে n টা কোন পদ। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে 6 নম্বরে কি ধারাটির প্রথম পদ a ইকুয়াল 8, আর কি সাধারণ অন্তর d ইকুয়াল কি দ্বিতীয় পদ কত? 11 - 8, তাহলে কত আসবে? 3। তাহলে কি লিখতে পারি? আমরা জানি n-তম পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু d। n-তম পদের মান দেয়া আছে, পদের মান কত? 300। তাহলে লিখতে পারি যে প্রশ্ন মতে a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল n-তম পদের মান কত? এত দেয়া আছে না? 392। তাহলে বা 2 এর মান এর মান কত? এর মান হচ্ছে 8 প্লাস n-1 n এর তো মান দেয়া নেই আমাদের কাছে। d এর মান কত? d এর মান 3 ইকুয়াল 392। তাহলে 8 কে যদি এদিকে মাইনাস করি তাহলে কত আসবে আমাদের? একটু দাঁড়াও, আমি মাইনাসটা করে দেখি কি অবস্থা। যদি আমরা n-1 ইন্টু 392 ডিভাইডেড বাই 8, তাহলে কি n-1 ইন্টু 3 কত আসবে? 392 ডিভাইডেড বাই 8। সরি, দেখো এটা এদিকে কি আছে? প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হবে, ডিভাইড হবে না। আমাদের একটু ভুল হয়েছে। তাহলে এটা কি হবে? এদিকে গেলে মাইনাস হবে, -8। -8 করলে কত আসবে? 392 -8, 384। এখন দেখো এখানে কি 3 গুণ আছে, দিয়ে গেলে ভাগ হবে না, n-1
3/8 তাহলে কি লিখতে পারি? এই পাশে যদি আমরা লিখি তাহলে কি আসবে দেখো, বা n-1 equal 1 to 8, n 1 to 8 plus 1, n equal 1 to 9, তাহলে কততম পদ? এটা হচ্ছে আমাদের আনসার, nতম পদ। তাহলে কি লিখতে পারি? অতএব 129তম পদ ইকুয়াল 392। বুঝা গেছে? এটি হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। যে প্রশ্নগুলো, যে আনসারগুলো বুঝতে না পারবা বা কোনো প্রবলেম হচ্ছে, তাহলে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবা যে এটা প্রবলেম হচ্ছে, তাহলে আমরা তোমাদেরকে তোমাদের প্রবলেমগুলো সলভ করে ট্রাই করব। তো নেক্সট ম্যাথ কি? নেক্সট ম্যাথ হচ্ছে সেম ম্যাথ, সেম, যে ধারার কোন পদ এত 301, তাহলে কোন মানে কি n, তাহলে আগের ম্যাথটা যেভাবে 6 নং ম্যাথটা যেভাবে করছো, 6 নং ম্যাথটা যেভাবে করছো তার অনুরূপ। ঠিক আছে, এটা তোমার হোমওয়ার্ক, তুমি এটা বাসায় হোমওয়ার্ক করবা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট ম্যাথে যদি যাই তাহলে দেখো নেক্সট ম্যাথটা একটু একটু দেখো কি বলছে, কোনো সমান্তরাল ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটি m প্লাস n তম পদ নির্ণয় করো। তাহলে আনসার যদি আমরা করি, তাহলে আনসার যদি করে থাকি, করলে কি আসবে দেখো, দেখো ধারার প্রথম পদ দেয়া নেই, তাহলে আমরা ধরে নিলাম ধারার মনে করি ধারার ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। তাহলে কি আমরা জানি n তম পদ কত আছে? a প্লাস n-1 ইন্টু ডি, এটা না? তাহলে এখন দেখো আমরা কি লিখতে পারি? m তম পদ, এখানে m তম পদ, তাহলে n এর জায়গাটা কে দখল করবে? m দখল করবে। তাহলে কি হবে? a প্লাস m-1 ইন্টু ডি। আবার কি n তম পদ কি হবে? a প্লাস n-1 ডি। এখন দেখো প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে তোমাদের একটা কথা বলছে না যে m তম পদ n, তাহলে প্রশ্ন মতে m তম পদের মান কত পেয়েছিলাম? m তম পদের মান এইটা পাইছিলাম। তাহলে a প্লাস m-1 ডি ইকুয়াল n। এটা কি লিখতে পারি? বা a প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল n। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার a প্লাস n-1 ডি ইকুয়াল m, তাহলে কি হবে? a প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল m, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে দেখো আমরা যদি 1-2 করি, 2 করে 1 নম্বর সমীকরণ কি আছে? a প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল n। পরেরটা কি আছে? a প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল m। এখন দেখো বিয়োগ যেহেতু, তাহলে কি হবে? এখানে মাইনাস প্লাস আছে উপরে, মাইনাস প্লাস আছে উপরে, মাইনাস মাইনাস আছে প্লাস, এখানে কি আছে? প্লাস আছে মাইনাস। তাহলে কি দেখো, এটা মাইনাস এটাও মাইনাসের, তাহলে এটা বাদ। এটা কি মাইনাসের, তাহলে এম ডি, এটা কি মাইনাস আছে না? মাইনাস এন ডি। এটা প্লাসের, এটাও মাইনাসের, তাহলে এর দুইটা বাদ। তাহলে রইল কি? এন মাইনাস এম। এখান থেকে কমন কি যাবে আমার বলো তো? বা ডি কমন নিতে পারি, এম মাইনাস এন। আর এখানে কি? এন মাইনাস এম। এখন চিন্তা করো, আমি যদি এটার মধ্যে সিমিলার এটা করতে চাই, করতে গেলে কি করতে হবে আমাকে? ডি এম মাইনাস এন, এখানে আমি কি করতে পারি? এমটাকে সামনে নিয়ে আসলাম প্লাস এন। এখন দেখো কি হবে? ডি এম মাইনাস এন,
এখানে যদি আমি মাইনাস একটা কমন নিই তাহলে কি আসবে, মাইনাসে মাইনাসে প্লাস এম মাইনাস এন, প্লাসে মাইনাসে মাইনাস এন, বা ডি ইকুয়াল মাইনাস এম মাইনাস এন ডিভাইডেড বাই, এটা গুণ আছে এদিকে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, মাইনাস এন, এটা বাদ, তাহলে রইল কি ডি ইকুয়াল মাইনাস ওয়ান, ডি ইকুয়াল মাইনাস ওয়ান। এখন যদি আমি ডি ইকুয়াল মাইনাস ওয়ান 1 নং সমীকরণে বসাই, অতএব ডি ইকুয়াল মাইনাস ওয়ান 1 নং সমীকরণে বসিয়ে, 1 নম্বর সমীকরণে বসিয়ে কি পাইলাম, 1 নম্বর সমীকরণ কোথায়, 1 নম্বর সমীকরণ হচ্ছে এ প্লাস এম ডি, এম এর মান, এম তো এম এর জায়গায় আছে, ডি এর মান কি মাইনাস ওয়ান, এটা কিন্তু ইন্টু মাইনাস ওয়ান, আর ডি এর মান কি আছে মাইনাস, আগে থেকে ডি মাইনাস ছিল তাহলে আরেকটা মাইনাস ওয়ান ইন্টু দিলাম ইকুয়াল 0, তাহলে এ প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এম, আর এখানে কি হবে প্লাস ওয়ান ইকুয়াল এন ছিল, এটা ইকুয়াল এন, তাহলে কি লিখতে পারি, এ ইকুয়াল এমটা এদিকে গেলে প্লাস, এটা প্লাসের আছে এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এটা বুঝতে পারলাম। তাহলে এর মানও আমরা পেয়ে গেলাম, ডি এর মানও পেয়ে গেলাম। তাহলে এখন আমরা যদি কি বলছে যে এম প্লাস এন তম পদ কত, এম প্লাস এন তম পদ কত, তাহলে আমরা লিখতে পারি যে অতএব ধারাটির এম প্লাস এন তম পদ, তাহলে এম প্লাস এন তম পদ কি হবে, দেখো এন তম পদ কি ছিল আগে, যে এ প্লাস এন মাইনাস ওয়ান ছিল আগে, তাহলে এম প্লাস এন তম পদ, তাহলে কি হবে দেখো, এম প্লাস এন, এন এর জায়গাটা কি করছে, এম প্লাস এন দখল করছে, তাহলে কি হবে এম প্লাস এন, এ প্লাস এন মাইনাস ওয়ান, তাহলে এটা মাইনাস ওয়ান ইন্টু ডি, ইন্টু কি ডি ইকুয়াল 0, বা ইকুয়াল না দিলেও সমস্যা নাই, এটা আমাদের দেওয়ার দরকার নাই, এটা দেওয়ার দরকার নেই আমাদের। আমরা যদি এবার করতে যাই তাহলে কি হবে, বা এর মান কত আছে, এম প্লাস এন মাইনাস ওয়ান, আর এটা কি হবে, এটাকে যদি বের করি এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি ব্র্যাকেট থেকে বের করতে যাই তাহলে কি হবে, এম প্লাস এন মাইনাস ওয়ান প্লাস এম, দেখো এখানে প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান, ডি এর মান কি আছে মাইনাস ওয়ান না, তাহলে দেখো কি হবে, এম প্লাস এন মাইনাস ওয়ান প্লাস, দেখো মাইনাস ওয়ান দিয়ে যদি এম কে গুণ করি তাহলে মাইনাস এম, মাইনাস ওয়ান দিয়ে যদি প্লাস এন কে গুণ করি তাহলে মাইনাস এন, মাইনাস দিয়ে যদি প্লাস ওয়ানকে গুণ করি তাহলে কি হবে প্লাস ওয়ান, দেখো তাহলে প্লাস মাইনাস বাদ প্লাস, মাইনাস বাদ মাইনাস প্লাস বাদ, তাহলে রইল কি 0, তাহলে এই পদের সমষ্টি কত, অতএব এম প্লাস এন তম পদ ইকুয়াল 0, এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? তো এটা যদি বুঝে থাকো আমরা একটা নেক্সট মেথে যাই। নেক্সট মেথটা হচ্ছে কি, দেখো এন পদের সমষ্টি নির্ণয় করো। কি বলছে, একটা ধারা দিচ্ছে সুন্দর করে, ধারা দিয়ে বলছে এন পদের, এন এর মান কি বলছে আমারে বলে নাই, তাহলে এন পদের সমষ্টি নির্ণয় করার কথা বলছে, সমস্যা নাই, আমরা দেখি একটু যে তাহলে আনসারটা কি হবে দেখি, ধারার প্রথম পদ, ধারাটির প্রথম পদ এ ইকুয়াল 1, সাধারণ অন্তর ডি ইকুয়াল 3 মাইনাস 1, কত হবে 2, তাহলে কি লিখতে পারি, এন পদের সমষ্টি বলছে না, তাহলে এন সংখ্যক পদের সমষ্টি আমরা জানি, এখানে কি সমষ্টি সূত্র হবে না, এই যে সমষ্টি বলছে এই জন্য সমষ্টি সূত্র হবে, তাহলে আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল
n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা দেখো, তাহলে কি লিখতে পারি আমরা? দেখো এস এন যেভাবে আছে এইভাবেই, এন এর মান তো জানা নাই, n বাই 2, 2a এর মান কি আছে 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস n এর মান তো জানা নাই n মাইনাস 1, d এর মান কত আছে? d এর মান হচ্ছে 2। তাহলে দেখো কি লিখতে পারি আমরা এখানে? n বাই 2 ইন্টু 2 প্লাস 2n মাইনাস 2। আচ্ছা, যদি এটা হয় তাহলে আমরা কি লিখতে পারি? n বাই 2, এখান থেকে কি কমন যাবে বলো তো? আমরা 2 কমন নিলে কি হবে? দেখো এটা হচ্ছে মাইনাসের 2, 2 কমন নেওয়ার আমাদের প্রয়োজন নাই। আমরা যদি একটু দেখি, দেখো এটা হচ্ছে প্লাসের 2, এটা হচ্ছে মাইনাসের 2, তাহলে এই দুইটা 2 বাদ, তাহলে রইল কি 2n। 2n কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে এখানে, তাহলে গুণ অবস্থায় হলে 2n, তাহলে কি লিখতে পারি? 2 উপরে হবে আর n এ কি হবে? n স্কয়ার বাই 2, তাহলে কি হবে? 2 বাদ n স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারলাম? যদি বুঝে থাকে নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথ বলছে কি, একটা ধারা দিয়েছে, ধারা দিয়ে বলছে 9টি পদের সমষ্টি, 9টি পদের সমষ্টি নির্ণয় করার কথা বলছে। তাহলে আমরা দেখি 9টি পদের সমষ্টি কি হয়। তো প্রথমে কি আসবে আনসার যদি লিখতে চাই, তাহলে কি আসবে? প্রথমে ধারাটির প্রথম পদ a ইকুয়াল 8, সাধারণ অন্তর d ইকুয়াল কত? 16 মাইনাস 8 মানে 8। আচ্ছা, তাহলে আমরা কি জানি? n সংখ্যক পদের সমষ্টি। Sn ইকুয়াল কি? n বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা, তাহলে Sn কত আছে? n এর মান কত আছে? 9 না? তাহলে Sn ইকুয়াল 9, 9 বাই 2, তাহলে কত আসবে? 2 ইন্টু 8 প্লাস n এর মান 9 মাইনাস 1 ইন্টু 8, 8 n বাই 2, এখানে কত হবে? 8 দুগুণে 16 প্লাস 8 ইন্টু 8 n বাই 2, 16 প্লাস 64, তাহলে কত আসবে? n বাই 2 ইন্টু 80। আচ্ছা, তাহলে n বাই 2 এখানে কি করবে? এই 2 দিয়ে এটাকে ভাগ করলাম, কত? 40, তাহলে n ইন্টু 40 কত আসবে? 360। এটা হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো, না বোঝার মতো কিছুই নাই। তো নেক্সট ম্যাথ যদি দেখি, নেক্সট 11 নম্বর ম্যাথটা হচ্ছে, 11 নম্বর ম্যাথটা কি বলছে যে, এটা যদি আনসার লিখি, দেখো এখানে অনেকগুলা, দেখো প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ দেওয়ার পরে কি আর দেয় নাই, ফাঁকা দিয়ে দিয়েছে, দিয়ে আরেকটা পদ লাস্টে দিয়ে দিয়েছে। তাহলে এই পদকে n পদ ধরলাম, nতম পদ, nতম পদ। এখন দেখো এখানে কি বলছে? nতম পদ। তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে? nতম পদ বের করতে হবে। ফার্স্টে হচ্ছে nতম পদ বের করতে হবে, তারপরে কি করতে পারি আমরা? তারপরে s এর মান সমষ্টি। এখানে কি বলছে? সমান সমান বলছে না? তার মানে কি সবগুলো প্লাস করলে যা মান আসবে সেটাই হচ্ছে কত? কত মানে কি? sn বের করার কথা বলছে। তাহলে ফার্স্টে কি করতে হবে? nতম পদ বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে nতম পদ বের করি, দেখি nতম পদ কি আসে। তাহলে ফার্স্টে কি হবে? ধারাটির প্রথম পদ ইকুয়াল, প্রথম পদ a ইকুয়াল 5, সাধারণ অন্তর d ইকুয়াল কত? 11 মাইনাস 5 কত আসবে? 6। বুঝতে পারলাম? তাহলে দেখো আমরা জানি বা জানা আছে, আমরা জানি কি? nতম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা দেখো, এখন প্রশ্ন মতে কি হবে? দেখো nতম পদের মান তো দেয়া আছে এত 59, তাহলে 59 আমরা কি লিখতে পারি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল 59, বা আমরা n এর মানটা বের করবো, তাহলে বা a ইকুয়াল কত আছে? 5
প্লাস n এর মান তো দেওয়া নাই, তাহলে n মাইনাস 1, d এর মান কত আছে 6 ইকুয়াল 59। এই ধরনের ম্যাথ তো ফার্স্টের দিকে আমরা করছিলাম না, মনে আছে আশা করি। বা 5টাকে কি করবো, এদিকে মাইনাস করে দেবো, তাহলে n মাইনাস 1 6, 5কে যদি 59 মাইনাস 5 যদি করি তাহলে কত আসবে 54, n মাইনাস 1 ইন্টু 6 ইকুয়াল 54, বা n মাইনাস 1 6টা এদিকে গুণ আছে, এদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে না, 54 ভাগ 6, n মাইনাস 1 ইকুয়াল 9, বা বা n এদিকে 1 প্লাস মাইনাস আছে, এদিকে গেলে কি হবে প্লাস, তাহলে n প্লাস 1, n ইকুয়াল 10, তাহলে n এর মান কত পাইলাম 10। তাহলে 10টি পদের সমষ্টি, তাহলে কি এটাতে আবার লিখতে পারি, আবার আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি কি হয়, Sn ইকুয়াল n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা, তাহলে এখন কি বলছে, 10টি পদের দশম পদের সমষ্টি, আর 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি কি হবে, S10 ইকুয়াল কি হবে 10 বাই 2 ইন্টু এর মান কত আছে, এর মান দেওয়া আছে আমাদের কাছে 5, তাহলে 5 প্লাস n এর মান 10 মাইনাস 1, d এর মান কত 6। আচ্ছা, যদি এটা ক্যালকুলেশন করি, S10 ইকুয়াল এখানে আসবে 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5, এখানে কি আসবে 5 দুগুণে 10, 10 প্লাস 9, 10 থেকে 1 বিয়োগ করলে কি 9 ইন্টু 6, তাহলে কি আসবে 5 10 প্লাস 6 নং 54, 54, তাহলে কত আসবে 5 ইন্টু 64, 5 ইন্টু 64 করলে কত আসবে 320। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে কি 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59 ইকুয়াল 320, এটা হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে, ফার্স্টে কি করছি, n সংখ্যক পদ বের করছি, তারপরে n সংখ্যক পদ বের করে এটা দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা করছি। তো এটা যদি বুঝে থাকি তাহলে তোমাদের লাস্টের দিকে একটা ম্যাথ আছে, মেবি 23 নম্বর ম্যাথ, আমরা দেখি 23 নম্বর ম্যাথটা তোমরা করতে পারবো সেম। হ্যাঁ, এই ম্যাথটা 12 নম্বর ম্যাথটাও সেম। তাহলে 12 নম্বর ম্যাথটা কি, 11 নম্বর অনুরূপ, 11 নং ম্যাথ অনুরূপ, এটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবা। এরকম সেম আরেকটা ম্যাথ আছে, দেখাই আমি তোমাদের, এই যে এই ম্যাথটা 22 নম্বর ম্যাথ। 22 নম্বর ম্যাথটা হচ্ছে কি, এই দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, এই দুইটা মিলানোর কথা বলছে। তাহলে এই অংশটুকু নিয়ে তুমি যদি ফার্স্টে কাজ করো, এই অংশটুকু কি পাবা, এটার জন্য একটা এসএন পাবা, এটার জন্য আরেকটা কি পাবা, এটার জন্য আরেকটা এসএন পাবা, তাহলে দুইটা এসএন, তাহলে দুইটা এসএন কি হবে, দুইটা এসএনই সমান হবে, এটা তোমাকে প্রুভ করার কথা বলছে। তাহলে এটা কি হবে, 11 নং ম্যাথ অনুরূপ। তাহলে এই ম্যাথটা তোমরা হোমওয়ার্ক করবে বাসায়। বাকি যে ম্যাথগুলো আছে আমরা এগুলা আমাদের ম্যাথ অলরেডি 12 পর্যন্ত শেষ হয়েছে। 12 পর্যন্ত যদি শেষ হয় তাহলে আমরা নেক্সট কোনো ক্লাসে 13 থেকে স্টার্ট করব। নেক্সট পরবর্তী ভিডিওতে আমরা 13 থেকে স্টার্ট করব। আজকে এতটুকুই। ভালো থাকো। যেই ম্যাথগুলো তোমাদের দিলাম এইগুলো তোমরা বাসায় হোমওয়ার্ক করবা। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। তো ঠিক আছে। গুড বাই, সবাই ভালো থাকো। ভালো করে পড়াশোনা করো।